আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই করোনার অতি মহামারীতে সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছো, সুস্থ আছো। সবারই শুভকামনায় এই করোনাকালীন সময়ে আমি আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের আয়োজন করেছি। আজকের ক্লাস অষ্টম শ্রেণীর ক্লাসটি তোমরা যে যেখানে আছো আমাদের অত্র ব্রাহ্মণবাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেল সার্চ করে যে কোনো সময় আমার এই ক্লাসটিকে উপভোগ করতে পারবে, আমি প্রত্যাশা করছি। সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস চালু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি হচ্ছে ন্যারেশন। এটাকে আমরা বলি ন্যারেশন। এটি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ন্যারেশনকে আমরা বাংলায় বলতেছি উক্তি। উক্তি আমরা প্রথমে জানবো ন্যারেশনটা কি। ন্যারেশন কি, উক্তি কি? আমি যে কথাগুলো বলতেছি এখন এগুলো হচ্ছে আমার উক্তি। এগুলোকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রকাশ করাই হচ্ছে উক্তি বা ন্যারেশন। এটাকে আমরা আরেকভাবে স্পিচও বলতে পারি। বক্তার বক্তব্যটাই হচ্ছে স্পিচ, বক্তার বক্তব্যটাই হচ্ছে ন্যারেশন। সুতরাং আমরা জানলাম ন্যারেশন কি। বক্তার বক্তব্য প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, বক্তার বক্তব্যই হচ্ছে ন্যারেশন। বক্তার বক্তব্যকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। এক, ডিরেক্ট। দুই, ইনডিরেক্ট। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। এটাকে আমরা বাংলায় বলতেছি কি প্রত্যক্ষ বা সরাসরি। এটাকে আমরা বলতেছি পরোক্ষ বা মাধ্যম দ্বারা। মাধ্যম দ্বারা কি? অন্যের সাহায্যে। বা আরেকটু ভাবে বলতে পারি
তাহলে আমরা ন্যারেশন কি, ন্যারেশন বাংলা হচ্ছে উক্তি। এই উক্তিটা কি, যে আমরা যাহা বলি, বক্তা যাহা বলে, সেটা প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, সেটা হচ্ছে উক্তি। উক্তিকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্টটা কি, প্রত্যক্ষ বা সরাসরি। ইনডিরেক্ট হচ্ছে পরোক্ষ বা মাধ্যম দ্বারা বা অন্যের সাহায্যে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে ন্যারেশনের খুব প্রাথমিক ধারণা। এখন আমরা জানবো ডিরেক্ট বা ডাইরেক্ট ন্যারেশন কি। ডাইরেক্ট ন্যারেশন কি বা ডিরেক্ট ন্যারেশন কি? যদি আমি সংজ্ঞায়িত করি বা সংজ্ঞায় বলতে যাই, তাহলে হবে যে বক্তার বক্তব্যকে হুবহু প্রকাশ করার নামই হচ্ছে ডিরেক্ট স্পিচ আর ডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্যকে কোনরূপ পরিবর্তন না করে সরাসরি বা হুবহু প্রকাশ করার নামই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। ইনডিরেক্ট ন্যারেশন, ন্যারেশন কি? ইনডিরেক্ট ন্যারেশন কি? বক্তার বক্তব্যকে ঠিক রেখে নিজের ভাষায় প্রকাশ করার নামই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে নিজের ভাবভঙ্গিমায় প্রকাশ করার নামই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন বৈশিষ্ট্য কি? এর দুইটি অংশ বা স্পিচ আলাদাভাবে থাকে, আলাদাভাবে থাকে। একটি অংশ থাকে কমা এবং অপরটি থাকে ডাবল কমা বা ইনভার্টেড কমা দ্বারা আবৃত দ্বারা
চিহ্নিত করা থাকে। ডিরেক্ট ন্যারেশনে কি থাকে, এর বৈশিষ্ট্য হচ্ছে এর দুইটি অংশ বা স্পিচ আলাদা ভাবে থাকে। একটি অংশ থাকে সিঙ্গেল কমা এবং অপরটি থাকে ডাবল কমা দ্বারা চিহ্নিত করা থাকে। এটা হলো ডিরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্য। আমরা একটু উদাহরণের সাহায্যে এই বিষয়টাকে বুঝবো যে ডিরেক্ট ন্যারেশন he says I am a স্টুডেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে বা দুটি স্পিচ থাকে। একটি থাকে সিঙ্গেল কমার মধ্যে আর অপরটি থাকে ডাবল কমার মধ্যে। দেখো এখান থেকে এই অংশটা আছে সিঙ্গেল কমার মধ্যে আর এখান থেকে এই যে অংশ আছে ডাবল কমার মধ্যে। এখন কথা হলো যে ডিরেক্ট ন্যারেশনে যে দুটি অংশ থাকে এই অংশ দুটিকে আমরা কি বলি? ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, এটিকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, আর এটিকে আমরা বলতেছি, এই অংশটাকে বলতেছি রিপোর্টেড স্পিচ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ডিরেক্ট ন্যারেশনের দুইটি অংশ থাকে, তার একটি অংশ থাকে সিঙ্গেল কমার মধ্যে এবং অপর যে অংশটা থাকে সেটি ইনভার্টেড কমা কিংবা ডাবল কমার মধ্যে থাকে। আমরা সিঙ্গেল কমার মধ্যে যে অংশটি থাকে সেটিকে আমরা বলবো কি রিপোর্টিং স্পিচ, এবং ডাবল কমার মধ্যে বা ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে সেটাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। এখন কথা হলো রিপোর্টিং স্পিচের মধ্যে একটি ভার্ব থাকে। রিপোর্টিং স্পিচের মধ্যে একটি ভার্ব থাকে, এই ভার্বটাকে আমরা রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টেড স্পিচের মধ্যে একটি ভার্ব থাকে, এই ভার্বটাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা দেখো ন্যারেশনের দুইটি অংশ আমরা পেয়েছিলাম, একটা ডিরেক্ট একটা হলো ইনডিরেক্ট। আমি ডিরেক্ট নিয়ে আলোচনা করছি। ডিরেক্ট ন্যারেশনে দুইটি অংশ থাকে, দুটি অংশের মধ্যে একটি অংশ থাকে সিঙ্গেল কমার মধ্যে আবৃষ্ট আর অপর অংশটি থাকে ইনভার্টেড কমা কিংবা ডাবল কমার মধ্যে আবৃত। এখন কথা হলো যে সিঙ্গেল কমার মধ্যে যে অংশটি থাকে সেটির নাম আমরা দিচ্ছি কি রিপোর্টিং স্পিচ, আর যেটি ডাবল কমার মধ্যে আছে বা ইনভার্টেড কমার মধ্যে আছে সেটির নাম আমরা দিয়েছি কি রিপোর্টেড স্পিচ। এখন কথা হলো যে দুটি অংশে আলাদা আলাদা ভার্ব বিদ্যমান, দুটি অংশে আলাদা আলাদা ভার্ব বিদ্যমান, অর্থাৎ রিপোর্টিং স্পিচেও একটি ভার্ব আছে, রিপোর্টেড স্পিচেও একটি ভার্ব আছে। তাহলে এই ভার্বগুলোর নাম কি? আমরা নাম দিয়েছি কি রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটি থাকবে সেটিকে রিপোর্টিং ভার্ব বলে, এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটি আছে সেই ভার্বটিকে আমরা কি বলবো রিপোর্টেড ভার্ব। আশা করি তোমরা ডিরেক্ট ন্যারেশনের যে অংশটুকু সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই রিপোর্টিং ভার্বের উপরে নির্ভর করেই আমাদেরকে ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। মনে রাখবে যে ডিরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট স্পিচে যে ভার্বটি থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমরা রিপোর্টেড স্পিচে যে ভার্বটি থাকবে রিপোর্টেড ভার্ব সেই ভার্বটির পরিবর্তন করেই ডিরেক্ট ন্যারেশনকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব।
ইনডিরেক্ট ন্যারেশন এর বৈশিষ্ট্য কি? এর দুটি স্পিচকে বা দুটি অংশকে আমরা একত্রিত করে ফেলি, সেটা সংযোজক অব্যয় দ্বারা বা কিছু সংযুক্তকারী ওয়ার্ড দ্বারা, সেটি সেন্টেন্স আকারে সেন্টেন্স অনুযায়ী সেই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সাধারণত। তো এখানে কোনো সিঙ্গেল কমা থাকে না বা কোনো ইনভার্টেড কমা থাকে না, অর্থাৎ ডিরেক্ট কিংবা ডাইরেক্ট স্পিচকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, তখন সিঙ্গেল কমা, ডিরেক্ট ন্যারেশনের সিঙ্গেল কমা এবং ডাবল কমাগুলো উঠে যাবে। উঠে গিয়ে দুই স্পিচের সাবজেক্ট বা কর্তা বা ভার্ব অনুযায়ী পরবর্তী রিপোর্টিং ভার্ব বা কর্তা বা রিপোর্টেড স্পিচের কর্তাগুলো পরিবর্তিত হয়ে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করি। সুতরাং মনে রাখবে যে ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো কমা থাকে না, কোনো ডাবল কমা থাকে না, ডাইরেক্ট ফুল স্টপ থাকে, শেষে শুধু ফুল স্টপ থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি ন্যারেশনের শুধু প্রাথমিক কিছু আলোচনা করলাম, যেগুলো আমাদেরকে একটু মনে করার প্রয়োজন ছিল বা স্মরণ করার প্রয়োজন ছিল। মূলত আমাদেরকে শিখতে হবে যে ন্যারেশনগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয়, ন্যারেশন কিভাবে পরিবর্তিত হয়, ডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা হয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তার আগে ন্যারেশনের পূর্ব পরিস্থিতি সম্পর্কে আমি একটু আলোকপাত করলাম তোমাদের সামনে। আমি কি আলোকপাত করেছি যে ন্যারেশন হচ্ছে বাংলা নাম উক্তি। এখন আমি যদি বলি ন্যারেশন কাকে বলে, যে বক্তা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বক্তার বক্তব্যকে প্রকাশ করার নামই হচ্ছে উক্তি। হ্যাঁ, এবং এই ন্যারেশন বক্তার বক্তব্য যেহেতু দুইভাবে প্রকাশ করা যায়, একটা পরোক্ষভাবে একটা প্রত্যক্ষভাবে, সুতরাং সেই অনুযায়ী ন্যারেশনকে আমরা দুইটি শ্রেণীতে বিভক্ত করছি বা দুই ভাগে বিভক্ত করছি। একটা হলো ডাইরেক্ট বা ডিরেক্ট ন্যারেশন, আর একটা নাম হচ্ছে ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট ন্যারেশন। বাংলায় বলতেছি আমরা কি প্রত্যক্ষ, আর একটা হলো পরোক্ষ। এখানে আরেকটু বিষয় আমি আলোচনা করছি যে ডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব বা ডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে চিনতে পারবো, সেই কৌশলটা আমি একটু আলোকপাত করেছি। যে ডাইরেক্ট ন্যারেশনে মনে রাখবে, ডাইরেক্ট ন্যারেশনে দুইটি অংশ থাকে। তার একটি অংশ থাকে সিঙ্গেল কমার মধ্যে আবদ্ধ করা এবং আরেকটি অংশ থাকে ডাবল কমার মধ্যে আবদ্ধ করা, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করা। সুতরাং আমরা এগুলোরও নামকরণ করেছি যে ডাইরেক্ট ন্যারেশনের যে অংশটুকু সিঙ্গেল কমার মধ্যে শুধুমাত্র একটি কমা দ্বারা আবদ্ধ করা থাকে, সেই অংশটার আমরা নাম দিয়েছি রিপোর্টিং স্পিচ, এবং ডাবল কমা বা ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি আবদ্ধ করা থাকে সেটির নাম দিয়েছি আমরা রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ। এখন এখানে দুটো ভার্ব আমরা লক্ষ্য করছি যে দুটি স্পিচে দুটি অংশে আলাদা আলাদা দুটি পৃথক ভার্ব থাকে। আমরা রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটি ছিল সেই ভার্বটির নাম দিয়েছি রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটি ছিল সেই ভার্বটির নাম দিয়েছি আমরা রিপোর্টেড ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছি যে আমরা ডাইরেক্ট ন্যারেশনকে যখন ইনডাইরেক্টে রূপান্তর করব, তখন রিপোর্টিং ভার্বের উপরে নির্ভর করে আমাদেরকে রিপোর্টিং ভার্বের উপর এবং রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে সেটির উপর নির্ভর করেই আমাদেরকে রিপোর্টেড স্পিচ কিংবা রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কিংবা অবজেক্টের পরিবর্তন হয়ে থাকে। এইটুকু বলেছি। এখন আমরা জানব যে এই ন্যারেশন কয়টি উপায়ে পরিবর্তন করা যায়। ন্যারেশন কয়টি উপায়ে পরিবর্তন করা যায়। ন্যারেশন সাধারণত সেন্টেন্স আমরা জানি যে there are 5 kinds of sentences: assertive, interrogative, imperative, optative, exclamatory। সুতরাং এই পাঁচটি সেন্টেন্স যেহেতু আমরা পড়ছি, এই পাঁচটি উপায়ে আমরা ন্যারেশনকে পরিবর্তন করতে পারবো।
অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে, ইন্টারোগেটিভের মাধ্যমে, ইম্পারেটিভের মাধ্যমে, অপটেটিভের মাধ্যমে, এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে আমরা ন্যারেশন পরিবর্তন করতে পারবো। তার আগে আমাদেরকে জানতে হবে যে ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু রুলস আছে, রুলস বা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে আমি আজকে একটু প্রাথমিক নিয়ম দেব। যে একটা নিয়ম, সেটা হলো ডিরেক্ট ন্যারেশনকে ডিরেক্ট ন্যারেশনে রূপান্তর বা পরিবর্তন করা নিয়ম। রুলস 1 এ আমরা আসি। রুলস 1 তোমরা নোট করে রাখতে পারো। আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা এটা আলোচনা করতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, সেন্টেন্সের ন্যারেশন। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে ডিরেক্ট রূপান্তর করার সময় রিপোর্টেড ভার্বটি টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী রূপের পরিবর্তন হয়, শিক্ষার্থী বন্ধুরা আমি কি লিখেছি একটু লক্ষ্য করো। ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর বা পরিবর্তন করার নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনে। রুলস 1, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট এ রূপান্তর করার সময় রিপোর্টেড ভার্বটির টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী তার রূপের পরিবর্তন হয়, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী তার রূপের পরিবর্তন হয়। রুলস 2,
কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট দ্বারা দুটি স্পেসকে যুক্ত করতে হয়। আমি একটা নিয়ম দিছি যে রুলস একে কি বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডিরেক্টে রূপান্তর করার সময় রিপোর্টেড ভার্বটির টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী তার রূপের পরিবর্তন হয়। রুলস 2 এ বলছি সিঙ্গেল কমা ডাবল কমা বা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট দ্বারা দুটি স্পেসকে যুক্ত করতে হয়। এটা হলো জেনারেল নিয়ম, এটা সাধারণ নিয়ম। আমরা এই নিয়ম দুটির প্রয়োগ উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, direct narration Hassan said, comma শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, হাসান সেজ আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আগে শর্তটা দেখতে হবে যেটি একটি ডিরেক্ট ন্যারেশন, কেননা এর দুটি অংশ আছে, একটি সিঙ্গেল কমার মধ্যে আছে আর একটা ডাবল কমার মধ্যে আছে বা ইনভার্টেড কমার মধ্যে আছে। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশনটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। আমি কি বলছিলাম শর্তটা, যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড ভার্বটির টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী তার রূপের পরিবর্তন হয়। একটু লক্ষ্য করো, এটাকে আমরা ইনডাইরেক্ট করব। ইনডিরেক্ট এ বলছে হাসান, হাসান এটা প্রেজেন্ট টেন্সে আছে, দেখো সে থাকে সেড, টেল থাকে টোল্ড, হ্যাঁ তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হাসান সেজ কমা উঠিয়ে দিতে হবে, শর্ত হলো কমা উঠাতে হবে, দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। এখন দেখো হাসান সেজ আই অ্যাম এ স্টুডেন্ট, হাসান বলে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। হাসান বলে, কে বলে? হাসানের উক্তি কি, হাসানের নারেশন হলো আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে কে ছাত্র? হাসান ছাত্র। তাহলে আইটা কাকে ধরতেছে? হাসানকে ধরতেছে, বা হাসান হচ্ছে আই। তাহলে সেক্ষেত্রে এটা হলো তার ডাইরেক্ট হুবহু কথা। তাহলে আমরা যদি পরোক্ষভাবে বলি, আমার মাধ্যমে বলি, তাহলে কি বলতে হবে? হাসান সেজ দ্যাট, আই যদি হাসান হয় তাহলে হাসানের পরিবর্তে হি, অর্থাৎ এখানে হাসান, হ্যাঁ। আর আমি কি বলছি, প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে ওই রিপোর্টেড স্পেসের ভার্বটি টেন্সের কোনো পরিবর্তন হয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকবে। আই থাকার কারণে আসছে অ্যাম, এখানে হি হওয়ার কারণে হচ্ছে ইজ। এটা হলো রূপের পরিবর্তন, হি ইজ এ স্টুডেন্ট। এখানে কমাগুলো সব উঠে দিতে হবে। আরো একটা দেখো,
do not go there. দেখো এটা সিঙ্গেল কমার মধ্যে আছে, এটা ডাবল কমার মধ্যে আছে, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন আমরা পরিবর্তন করব। আমি বলছি যে ফিউচার, এটা গেল প্রেজেন্ট টেন্স, ক্ষেত্রে ফিউচার টেন্স আছে, উইল আছে, তাহলে ইনডাইরেক্ট যখন আমরা করব, ইনডাইরেক্ট করার সময় হি উইল সে টু বি, দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। তুমি আমাকে বলবে আই ডু নট গো দেয়ার, আমি সেখানে যাই না, আমি সেখানে যাই না। তাহলে আমি বলতে কি, তুমি বলতেছো আমি সেখানে যাই না, তাহলে আমিটাকে অবশ্যই তুমি, তাহলে আইটা ইউ হয়ে গেল, ইউ ডু নট গো দেয়ার। এই জাস্ট এইটুকুই আমি বলছিলাম যে, এটুকুই বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং স্পিচের ভার্বটি বা রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ডিরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বটির টেন্সের কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র সাবজেক্ট অনুযায়ী তার রূপের পরিবর্তন হয়। যে টেন্সে থাকে সেই টেন্সে বসে, শুধু তার রূপের পরিবর্তন হয়। আর ইনডিরেক্ট নারেশনের ক্ষেত্রে সিঙ্গেল কমা এবং ইনভার্টেড কমা দুই কমায় উঠে যায় এবং দুইটি স্পিচকে দেয়ার দ্বারা যুক্ত করতে হয়। তার উদাহরণ আমরা উদাহরণের সাহায্যে বুঝতে পারলাম। অবশ্যই তোমরা বুঝতে পারছো। এটা হলো প্রাথমিক একটু আলোচনা। তোমরা বাসায় যতটুকু আলোচনা করলাম সেই আলোচনাগুলো একটু রিভিউ করার চেষ্টা করবে। প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানের বা এই উচ্চ বিদ্যালয়ের বা অঙ্গল উচ্চ বিদ্যালয়ের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বারবার এই ক্লাসগুলোকে দেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা কিছু না কিছু আয়ত্ত করতে পারবে। এই করোনাকালীন সময়ে তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো খুব সাহায্য করবে, সহযোগিতা করবে। হ্যাঁ, আমি যতটুকু ন্যারেশনে আলোচনা করেছি প্রাথমিক আলোচনা। ন্যারেশন কি? উক্তি। উক্তি কি জিনিস? বক্তার বক্তব্য হচ্ছে উক্তি, বক্তার বক্তব্যই হচ্ছে উক্তি। এই উক্তিকে আমরা দুইভাবে প্রকাশ করি, একটা হলো পরোক্ষভাবে, একটা হলো প্রত্যক্ষভাবে। অর্থাৎ একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। অর্থাৎ ন্যারেশন দুই ধরনের, একটা ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্টটা কি? বক্তার বক্তব্যকে হুবহু প্রকাশ করার নামই হচ্ছে ডিরেক্ট, সরাসরি। আর ইনডিরেক্ট হচ্ছে বক্তার বক্তব্যকে নিজের ভাষায় প্রকাশ করার নামই হচ্ছে ইনডিরেক্ট। আমরা দেখছি যে ডিরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখছি যে ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে। ডিরেক্ট ন্যারেশনে দুইটি অংশ থাকে। একটি অংশ থাকে সিঙ্গেল কমার মধ্যে আবদ্ধ করা এবং অপর অংশটি থাকে ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করা। এই দুটি অংশ থাকে। এই দুটি অংশের আমরা নাম দিয়েছি কি? ডিরেক্ট ন্যারেশনের যে অংশটুকু, যে স্পিচটুকু সিঙ্গেল কমার মধ্যে আবদ্ধ থাকে সেটিকে আমরা রিপোর্টিং স্পিচ বলতেছি, এবং যে অংশটুকু ইনভার্টেড কমা বা ডাবল কমার মধ্যে আবদ্ধ করা থাকে সেটিকে আমরা নাম দিয়েছি কি? রিপোর্টেড স্পিচ। এখানে আমরা আরো একটা বিষয় জানতে পেরেছি যে রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটি থাকে সেটিকে আমরা নাম দিয়েছি রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটি থাকে সেটিকে আমরা নাম দিয়েছি রিপোর্টেড ভার্ব। আমরা লক্ষ্য করলাম যে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করার সময় রিপোর্টিং ভার্বটির উপরে নির্ভর করেই রিপোর্টেড ভার্বটির পরিবর্তন হয়ে থাকে, এবং রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্টেরও বা অবজেক্টেরও পরিবর্তন হয়ে থাকে। আমরা মূলত এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে একটি মাত্র নিয়ম পড়ছি। সেই নিয়মটা হচ্ছে কি? যে
অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে সেটিকে ইনডিরেক্ট নারেশনে রূপান্তর করার সময় রিপোর্টেড স্পিচটির ভার্বটি যে টেন্সে থাকবে সেই টেন্সে হবে কেবলমাত্র রিপোর্টিং সাবজেক্ট বা অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তন হবে এবং সেই ক্ষেত্রে রিপোর্টেড ভার্বটি যে টেন্সে থাকে সেই টেন্সে হবে, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী তার রূপের পরিবর্তন হবে। এবং আমরা আরো একটা শর্ত দেখছি যেখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটি স্পিচকে, অর্থাৎ যে সিঙ্গেল কমার মধ্যে একটা স্পিচ থাকে, একটা ডাবল কমার মধ্যে থাকে, এই দুটি স্পিচকে একত্রিত করি আমরা দ্যাট দ্বারা যুক্ত করি, দ্যাট দ্বারা যুক্ত করি এবং সেক্ষেত্রে সিঙ্গেল কমা এবং ইনভার্টেড কমা দুই কমায় আমরা উঠিয়ে দিই। আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। তোমরা অবশ্যই এই ক্লাসটিকে আমাদের চ্যানেলটি থেকে বারবার দেখার চেষ্টা করবে, কয়েকবার দেখো, তোমরা অবশ্যই এতটুকু জিনিস উপলব্ধি করতে পারবে, অবশ্যই কাজে লাগবে। এবং পরবর্তী ক্লাসে আমরা এর ধারাবাহিকতাটা ধরে রাখবো। এটা তোমরা বুঝতে পারলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের বুঝতে সহজ হবে। তোমরা অবশ্যই এই করোনাকালীন সময়ে বাহিরে খুব বেশি সময় দেবে না, জনসমাগম এড়িয়ে চলবে, বাড়িতে থাকার চেষ্টা করবে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে এবং ঘরে বসে বসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্লাসগুলোকে, অন্যান্য স্যারের অনেক ক্লাস এখানে ইউটিউবে আমাদের আপলোড করা আছে, তোমরা ক্লাসগুলোকে অবশ্যই বারবার দেখবে এবং সেগুলোকে বোঝার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করছি। এই শুভকামনায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।